আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস। তো স্ক্রিনে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে অষ্টভুজের অন্তস্থ কোণসমূহের সমষ্টি কত। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার অফিসার পদে 2022-এ এসেছে। তো একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু অন্তস্থ কোণের কথা বলা হচ্ছে। কি কোণ? অন্তস্থ কোণ। তার মানে কোণ দুই ধরনের হয়, একটা বহিস্থ আর একটা অন্তস্থ। তো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি, শুরুতে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করছি। ওকে, তো ধরেন এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার যে বিভিন্ন কোণগুলো রয়েছে, ধরেন এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই যে ভিতরের কোণগুলো, এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। মনে রাখতে হবে এই কোণগুলো কি, এই কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ কোণগুলো আমি একটু দেখাই। তো মনে রাখেন, বহিস্থ কোণ পাওয়ার জন্য আমাদের করতে হবে কি, এখানে যে কোনো একটা বাহুকে বর্ধিত করতে হবে। তার মানে আমি এই বাহুটাকে ধরেন এখান থেকে এই দিকে বর্ধিত করে দিলাম। আচ্ছা, তাহলে ভিতরে অন্তস্থ কোণ কোনটা ছিল বলেন তো? এটা হচ্ছে অন্তস্থ কোণ। এই দিকে যে কোণটা তৈরি হবে নতুন করে, এই কোণটার নাম কি হবে বলেন তো দেখি? এই যে কোণটা, এই কোণটার নাম হবে বহিস্থ কোণ। মনে রাখতে হবে কিন্তু বিষয়টা, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তার মানে এটা হলো অন্তস্থ কোণ, আর এই যে ডট ডট অংশটুকু এটা হচ্ছে বহিস্থ কোণ। তার মানে কোণটা বুঝে গেলেন, কোনটা অন্তস্থ আর কোনটা বহিস্থ। তো এখন আসেন আপনাদের একটু জ্ঞাতার্থে জানায় রাখি যে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা দুই সমকোণ উৎপন্ন করে, এটা নিঃসন্দেহে আপনারা জানেন। তো ত্রিভুজের আলোচনা যেহেতু আমরা করছি না, আমরা কিন্তু আলোচনা করছি অষ্টভুজ। তাহলে আমরা শুরুতেই করব কি, সূত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করব যে একটা অষ্টভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। তো আমি সূত্রটা আপনাদেরকে লিখে দিচ্ছি। সূত্রটা কি? সূত্রটা দেখেন আপনারা স্ক্রিনে। তো দেখেন, এই যে হলো সূত্রটা, বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি ইকুয়াল n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে হয়তো আপনাদের একটু এনটা কি সেটা যদি বুঝতে সমস্যা হয়, আমি n ইকুয়াল লিখে দিচ্ছি। কিসের সংখ্যা বলেন তো? বাহুর সংখ্যা। মনে রাখবেন, n মানে হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে বলেন তো এইটা অষ্টভুজ, তাহলে কয়টা বাহু? 8টা বাহু। তাহলে আমরা বলবো 8-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মোট কোণ কতটুকু উৎপন্ন হচ্ছে সেটা বের করা যাবে। তাহলে 6 ইন্টু 180, তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটাই। এখন আসেন, তো কি বলা হচ্ছে এখানে? অ্যান্সারগুলো আছে সমকোণে। আচ্ছা বলেন তো দেখি, এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে আমরা 6 গুণন 180-কে কত দ্বারা ভাগ করব? 90 দ্বারা ভাগ করব, তাহলে সমকোণ পাওয়া যাবে। যদি ডিগ্রি থাকতো এখানে, তাহলে কিন্তু আমরা 6 আর 180 গুণ করে যেটা হতো সেটাই কিন্তু অপশনটাতে দেখতে পেতাম। তো যেহেতু আমাদের ডিগ্রি নেই, সমকোণ রয়েছে, তাই আমরা 90 দ্বারা ভাগ করলাম। তাহলে 0 0 ক্রস, 9 দ্বারা 18-কে কাটলে 9 দুগুণ 18, 2 দ্বারা 6-কে গুণ করলে 6 দুগুণ কত? 12। তার মানে 12 সমকোণ তৈরি হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে সূত্রের সাহায্যে। এখন আমি আপনাদের একটু দেখাতে চাই যে এই যে অষ্টভুজ, অষ্টভুজ আসলে দেখতে কেমন। আমি এটা মুছে দিলাম, আমি একটা অষ্টভুজ নিয়ে আসবো স্ক্রিনে। স্ক্রিনে আপনারা একটা অষ্টভুজ দেখতে পাচ্ছেন। এই অষ্টভুজের বাহুগুলোকে আমি একটু আইডেন্টিফাই করি। আমি কিন্তু একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের, যাতে কোনো গ্যাপ না থাকে। এ বি সি, এটা হলো ডি, এটা হলো ই, তারপরে কি এফ, এবং এটা হচ্ছে জি, সবশেষে এইচ। তার মানে মোট কয়টা বাহু? 8টা বাহু। তাহলে অষ্টভুজ যেহেতু 8 বাহু, তাহলে অষ্টভুজ দ্বারা বলেন তো দেখি কয়টা ত্রিভুজ বানানো যায়? শর্ত থাকে যে যেন একটা রেখা আর একটা রেখাকে ছেদ না করে। আমি একটু এমনিতে এক্সাম্পল দেখাচ্ছি, আপনাদের তো অঙ্ক করে দিয়েছি সূত্রের সাহায্যে। তাহলে খেয়াল করে দেখেন, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত আর একটা, 2টা, এখান থেকে এই পর্যন্ত 3টা, এখান থেকে এই পর্যন্ত 4টা, এখান থেকে এই পর্যন্ত 5টা, আর এটা একটা 6টা। তার মানে এই অষ্টভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায়? ত্রিভুজ বানানো যাচ্ছে কিন্তু 1, 2, 3, 4, 5 এবং 6। তাহলে মোট 6টা ত্রিভুজ বানানো যাচ্ছে। তাহলে একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি, আর 6টা ত্রিভুজ মানে 6 গুণন 180। তাহলে 6 শূন্যের 0, 6 8 48-এর 8, হাতে কত? 4, 6 1 6 4 10। তাহলে 1080 ডিগ্রি হচ্ছে। এই 1080 ডিগ্রিকে যদি আমরা 90 দ্বারা ভাগ করি, তাহলে 0 0 ক্রস, 9 দ্বারা এটাকে কাটলে 9 1 9, থাকলো 1 18, 9 দুগুণ 18। তাহলে কয়টা সমকোণ? 12টা সমকোণ। তাহলে খেয়াল করেন, এটা কিন্তু আপনারা মানে অতিরিক্ত তথ্যের জন্য এটা শিখে রাখতে পারেন যে আসলে কিভাবে এই জিনিসটা হয়েছে। আদতে দেখেন, এখানে যেহেতু 8টা বাহু, তার মানে এই জন্য কিন্তু আমাদের 6টা ত্রিভুজ হয়েছে। এই জন্য কিন্তু মূল সূত্রটাতে n-2 আছে। আর এর সাথে 180 কেন গুণ? কেননা একটা ত্রিভুজ মানে কিন্তু 180 ডিগ্রি। এইভাবে কিন্তু সূত্রটা তৈরি হয়েছে। খেয়াল করে দেখেন বিষয়টা। অর্থাৎ সূত্রগুলো কিন্তু অঙ্ক করার কৌশল থেকেই তৈরি করা হয়, এটা মাথায় রাখতে হবে আপনাদের। ঠিক আছে, তো
এবার বলে রাখি এ পর্যায়ে যে যারা হচ্ছে আমার কাছে গণিত আপনারা শিখতে চান একেবারে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স একটা ম্যাথ কোর্স রয়েছে আমার, সেই কোর্সটাতে কোর্স ফি কিন্তু কিছুটা বেশি, 2000 টাকা। আপনারা অনেকেই এই কোর্স ফির ব্যাপারে আমাকে নক করেছেন বা ভিডিওগুলোতে কমেন্টস করেছেন, তো আপনারা বলেছেন কোর্স ফিটা যেন আমি কমাই, এবং পূর্বে যে একটা ব্যাচ আমি চালু করেছিলাম যে 510 টাকায় হচ্ছে ফুল প্যাকেজ আকারে হচ্ছে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, প্রিলি এবং বিভিন্ন গ্রেডের বা মন্ত্রণালয়ের যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য, তো আমিও আবারও এই 510 টাকায় সেই কোর্সটা চালু করছি, এবং খুব দ্রুত আপনারা এনরোল করবেন এই কোর্সে এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন 01642702760 এই নাম্বারে। সরাসরি কলও আপনারা করতে পারেন, তবে যথাসম্ভব হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করবেন। এবং এই কোর্সটা কিন্তু একেবারে সম্পূর্ণরূপে ডিজাইন করা একটা কোর্স, যেটা আমি বিগত হচ্ছে 1-1.5 বছর আগে একটা রান করেছিলাম এবং সর্বশেষ একটা রান করেছি। তো আমি আবারও আরেকটা কোর্স রান করছি যারা আপনারা সামনের দিকে পরীক্ষাগুলো দিবেন, এবং মনে রাখবেন যে চ্যাপ্টার ওয়াইজ আপনারা পিডিএফ পাবেন। টোটাল পিডিএফগুলো মিলে 999টার মতো অঙ্ক আমি রেখেছি, এবং রিসেন্ট যে জবের পরীক্ষাগুলো হয় সেগুলোর অঙ্ক সেখানে সংযুক্ত রয়েছে। আপনারা অবশ্যই এই শীটটা পেয়ে যাবেন ফাইনালি সাজেশন হিসেবে। মনে রাখবেন এই 999 বা 1000টার মতো যদি অঙ্ক করতে পারেন তো যে কোনো চাকরির পরীক্ষায় আপনি ম্যাথ কমন পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো আপনাদের বলছি। তো আমি খুব বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু নেই না একটা ব্যাচে, অল্প সংখ্যক স্টুডেন্ট নেই, যাতে আপনারা সবাই আমার সঙ্গে সরাসরি লাইভ চলাকালীন সময় কথা বলতে পারেন, এবং ক্লাসগুলো হয় কিন্তু জুম অ্যাপে। ঠিক আছে, আর পরবর্তী সময় রেকর্ডেড ভিডিওগুলো থাকে ফেসবুক পেজে কিংবা প্রাইভেট গ্রুপে, আমি যেটা ভালো মনে করি সেখানেই রাখার চেষ্টা করি। ওকে, তো যারা জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, তাহলে খুবই সহজ একটা অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে একটি পঞ্চভুজের সমষ্টি জানতে চাচ্ছে, তাহলে কি হবে সূত্রটা হবে n-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি, মাঝখানে ইন্টু বা গুণ রয়েছে। তাহলে n কত পঞ্চভুজ, তাহলে 5 থেকে কত মাইনাস 2 মাইনাস এটাকে কত দ্বারা গুণ, 180 দ্বারা গুণ, তাহলে শুধু ডিগ্রি পাওয়া যাবে, সমকোণ কিন্তু না। তাহলে ইকুয়াল 5 থেকে 2 মাইনাস করলে 3, তার মানে 3 ইন্টু 180। তাহলে 180কে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 3 18 কত 54, তার মানে 540 ডিগ্রি। তাহলে যেহেতু অ্যান্সারগুলো সমকোণে রয়েছে তাহলে 540কে কত দ্বারা ভাগ করতে হবে, 90 দ্বারা ভাগ করতে হবে, 0 0 ক্রস, তাহলে 6 নং 54, তার মানে 6 সমকোণ পাওয়া যাচ্ছে বা 6টা সমকোণ পাওয়া যাচ্ছে। আর আমরা যদি ম্যানুয়ালি করি, আপনারা যারা ম্যানুয়ালিটা পছন্দ করছেন তাদের জন্য যদি আমি একটু দেখাই, তাহলে 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু এবং 5টা বাহু, এটা কি একটা পঞ্চভুজ। যদিও অঙ্কন করাটা ঠিকঠাক হলো না, তারপরে আমি দেখাচ্ছি। তাহলে এই যে কোণগুলো রয়েছে, এই যে কোণগুলো, এই কোণগুলোর সমষ্টি কত? আচ্ছা বলেন তো দেখি, এই পঞ্চভুজ দ্বারা কয়টা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? আমি যদি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এখান থেকে একটা আর এখান থেকে আরও 2টা তৈরি হলো, তাহলে সর্বমোট কয়টা ত্রিভুজ তৈরি হলো? 1টা 2টা 3টা। তাহলে একটা ত্রিভুজ মানে কয় সমকোণ? 2 সমকোণ। আর একটা মানে 2 সমকোণ, আর একটা মানে 2 সমকোণ, তাহলে 3 দুগুণ 6 সমকোণ তৈরি হয়ে যাচ্ছে, রেজাল্ট শেষ। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আপনারা চাইলে সরাসরি করতে পারেন, অথবা যদি ডিগ্রিতে অ্যান্সারগুলো থাকে তাহলে এটা 180 ডিগ্রি, পরেরটা 180 ডিগ্রি এবং পরেরটা 180 ডিগ্রি, তাহলে 3টা 180 ডিগ্রি মিলে 540 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা বুঝে বুঝে অঙ্কগুলো মনে রাখবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন কিছুটা ডিফারেন্স রয়েছে আগের দুটো অঙ্কের তুলনায়। বলা হচ্ছে একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এর আগের অঙ্কটাতে কিন্তু সমষ্টি জানতে চেয়েছিল, মানে মোট যে পঞ্চভুজটা সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বা কয়টা সমকোণ তৈরি করে সেটা। আর এখানে জানতে চাচ্ছে যে একটা সুষম পঞ্চভুজ, সুষম মানে কি প্রত্যেকটা কোণ যেন সমান হয়, পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ। তাহলে কয়টা জানতে চাচ্ছে অন্তকোণ? একটি অন্তকোণের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা আনুমানিক একটা পঞ্চভুজ অঙ্কন করার চেষ্টা করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আনুমানিক একটা পঞ্চভুজ তৈরি করেছি। এই পঞ্চভুজটার এটাকে আমি ধরলাম এ, এটা বি, এটা সি, এটা ডি এবং এটা হচ্ছে ই। যদিও এটা সুষম হয়নি তাও আপনারা ধরে নেন এটা সুষম। তাহলে বলেন তো দেখি, আমি যদি ম্যানুয়ালি করি এটা দ্বারা 1টা 2টা 3টা ত্রিভুজ বানানো সম্ভব। আসলে 3টা ত্রিভুজ মানে কত? 180 গুণন 3, তাহলে 180কে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 540 ডিগ্রি হচ্ছে। তার মানে এই পঞ্চভুজটার মানে হচ্ছে
মোট 540 ডিগ্রি কোণ এই পঞ্চভুজটা তৈরি করে। তাহলে পঞ্চভুজটা তো এরকম ছিল, তাই না? 3, 4 এবং 5, ধরেন এটা একটা পঞ্চভুজ। তার মানে বলা হচ্ছে একটা অন্তকোণের পরিমাণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, মোট কয়টা কোণ? 5টা। 5টার মধ্যে যেহেতু সুষম বলা হচ্ছে, তার মানে প্রত্যেকটা কোণই সমান। তাহলে এই 5 দ্বারা যদি আমরা 540কে ভাগ করি, তার মানে কিন্তু আমরা পেয়ে যাব একটা কোণের পরিমাণ কত সেটা। তাহলে 5 দ্বারা আমরা ভাগ করছি, 5 একে 5 আর 0 দিলাম, যেহেতু 4কে 5 দ্বারা ভাগ যায় না, এবং 5 8 40। আপনারা অনেক সময় ভুল করে ফেলতে পারেন কিন্তু এখানে। তাহলে 108 ডিগ্রি হচ্ছে। তার মানে অবশ্যই ঘ নম্বর অপশনটা রাইট। এবার আসেন, এটা তো আমরা ম্যানুয়ালি করলাম, এবার আসেন সূত্র দিয়ে করব। আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা কি দিয়ে করব? আমরা এবার সূত্র দিয়ে করতে চাই। তাহলে সূত্রটা কি বলেন তো দেখি? একটা অন্তকোণের পরিমাণ বের করার। এর আগে আপনারা কি শিখেছেন? n-2 ইন্টু কত? ইন্টু হচ্ছে 180, এটা শিখেছেন। মনে রাখবেন, যদি একটা অন্তকোণের পরিমাণ চায়, তাহলে এই জিনিসটাকে আপনারা আবার n দ্বারা ভাগ করবেন, তাহলে একটা অন্তকোণ পেয়ে যাবেন। তাহলে কিভাবে হবে বলেন তো? n মানে কয়টা? পঞ্চভুজ যেহেতু 5, তার মানে 5 থেকে যদি আমরা 2 মাইনাস করে থাকলো 3 গুণন 180 গেল। আর n এর মান কত? n এর মান তো পঞ্চভুজ যেহেতু 5, তার মানে আমরা 5 বসায় দিলাম। খেয়াল করে দেখেন, তাহলে 5 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 3 5 15 থাকলো কত? 3 5 6 30, তাহলে 36। এবার 3 আর 36 যদি গুণ করি, 3 6 18 8, হাতে 1, 3 3 9 রেখে 10, কত ডিগ্রি হচ্ছে? 108 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে সূত্র। কি? কিসের সূত্র? যে যদি সুষম পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, অষ্টভুজ হোক, যাই হোক না কেন, যদি সেটা সুষম হয়, তাহলে একটা অন্তকোণ বের করা যাবে এই সূত্রের সাহায্যে। তো আমি দুটাই শেখালাম, ম্যানুয়াল শেখালাম, সূত্র শেখালাম। সূত্র অনেক সময় আপনাদের মনে নাও থাকতে পারে, কিন্তু ম্যানুয়াল প্রসেসটা আপনারা যদি খেয়াল করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অঙ্কটা করে দিয়ে আসতে পারবেন। তো এরপর যে একটু বলি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন, তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওটাতে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি? ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত? তো ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়, আমরা একটু চিত্রটা নিয়ে আসার চেষ্টা করি। স্ক্রিনে খেয়াল করে দেখেন, এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম, যদিও ঠিকভাবে অঙ্কন করা হয়নি, তারপরেও ধরে নেন এই একটা ট্রাপিজিয়াম, কিছুটা ঘর আকৃতির ট্রাপিজিয়াম হয়। তো এই ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? অন্তস্থ কোণ মানে এই কোণ এ এর মান, কোণ বি এর মান, কোণ সি এর মান এবং কোণ ডি এর মান, এর সমষ্টি কত হবে সেটা জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এই ট্রাপিজিয়াম দ্বারা কয়টা ত্রিভুজ তৈরি করা সম্ভব? আমরা বলতে পারি যে 2টা ত্রিভুজ তৈরি করা সম্ভব। তার মানে এই তো পেয়ে গিয়েছি, একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি, আর একটা ত্রিভুজ মানে 180 ডিগ্রি। তাহলে 180 180 কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই যে খেয়াল করে দেখেন, সঠিক উত্তর খ। কত সহজেই কিন্তু অ্যান্সারটা আমরা বের করে ফেলতে পারলাম। জাস্ট আপনাদের জানতে হবে যে ট্রাপিজিয়াম দেখতে কেমন, আর অন্তস্থ কোণ মানে কি, আর কিভাবে হচ্ছে আমি ত্রিভুজ বানায় সূত্র প্রয়োগ করে বের করে ফেলতেছি। ঠিক আছে? তো আপনারা চাইলে ম্যানুয়ালিও মানে সূত্রের সাহায্যেও করতে পারেন। আমি কিন্তু জাস্ট এটা ম্যানুয়ালি দেখালাম, ম্যানুয়াল পদ্ধতিটাই এক্ষেত্রে সহজ। এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন, এটা বৃত্ত সংক্রান্ত একটা অঙ্ক এবং এটা একটা ঘড়ির অঙ্ক। বলা হচ্ছে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তো আমি নিশ্চিত যে অনেকেই আপনারা এই অঙ্কটা করতে পারেন। যারা করতে পারেন তারা স্কিপ করে যেতে পারেন, আর যারা বুঝেন না বিষয়টা তারা একটু দেখতে পারেন। তাহলে আমি এখানে একটা ঘড়ি অঙ্কন করলাম। তো ধরেন এই একটা ঘড়ি, এই যে ঘড়িটা রয়েছে, এই ঘড়িটার এটা হচ্ছে আমাদের সেন্টার বা কেন্দ্র, এবং 2টা 15 মিনিট বাজে, যেহেতু আমরা এটাকে বলতেছে 12, এটা 3 আর এটা 6 আর এটা কত 9। তাহলে 2টা 15, তার মানে এখানে একটা 2টা, তার মানে আমাদের একটা ঘন্টার কাঁটা থাকবে এবং একটা মিনিটের কাঁটা থাকবে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ঘন্টার কাঁটা, সেটা 2টার ঘরের একেবারেই মানে সোজাসুজি না হয়ে একটু ডান দিকে হেলে থাকবে, আর 15 বলতে বোঝাচ্ছে এটা 3 বরাবর থাকবে। তাহলে এই যে 2টা 15 বাজে এবং এই 2টা 15-র সময় এই যে কোণটা, এই কোণটার কথা জানতে চাচ্ছে যে এটা কত ডিগ্রি। তো আপনারা ম্যানুয়ালিও করতে পারেন অথবা আপনারা সূত্র প্রয়োগ করে করতে পারেন। তো সূত্র কি হবে দেখেন, সূত্র হচ্ছে 11m মাইনাস হচ্ছে 60h ডিভাইডেড বাই হচ্ছে 2, মনে রাখতে হবে। এবং এটা অবশ্যই অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মানের মধ্যে থাকবে। যে 2টো টানকে বলা হয় পরম মান। পরম মান কি কাজ করে? ভিতরে যদি মাইনাস আসে, মাইনাস মানটা আমরা গ্রহণ করব না, মানে ফাইনাল ক্যালকুলেশনে মাইনাসটা গ্রহণ করব না। তাহলে এমতে কি? এমতে বলা হচ্ছে আওয়ার বা ঘন্টা, আর এমতে বলা হচ্ছে মিনিট বা হচ্ছে মানে বাংলাও মিনিট, ইংরেজিও মিনিট, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়াল? এম মানে কত? এম মানে হচ্ছে 15, তার মানে 11 গুণন 15 যেটা হবে মাইনাস 60 ইন্টু এইচ। এইচ কত? এইচ হচ্ছে 2টা যেহেতু, তার মানে 2 ভাগ কত? ভাগ হচ্ছে 2। তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি এটাকে?
15 দ্বারা 11কে যদি আমরা গুণ করি, 11 আর 15 গুণ করলে কত হয়? 15 1 15, এক ঘর ক্রস, আবার 15 1 15, তাহলে 165। তার মানে এটা আমরা পেলাম 165 মাইনাস 60 দুগুণ কত? 120, ভাগ কত? ভাগ হচ্ছে 2। তাহলে 165 থেকে 120 বাদ দিলে থাকে কত? 45। তাহলে 45কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কত হয়? 22.5 অথবা 22.5 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতেই পারতেছেন যে এই অঙ্কটার অ্যান্সার হবে কত? 22.5 ডিগ্রি। অনেক সময় অ্যান্সার কিন্তু এইভাবেও থাকতে পারে, এভাবে থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে। তো এই ধরনের অঙ্ক আসলে আপনারা যেন করে দিতে পারেন, এই জন্য আমি এটা হচ্ছে আপনাদের শেখাই দিলাম। তবে আমি বলি যে ফাইনালি যে অ্যান্সারটা আমার এসেছে, অর্থাৎ আমি এই অ্যান্সারটার কথা বলতেছি, ফাইনালি যে অ্যান্সারটা এসেছে এই মানটা কখনো 180 ডিগ্রি এর বেশি হতে পারবে না। যদি এই মানটা মানে ফাইনাল রেজাল্টটা 180 ডিগ্রির বেশি আসে তাহলে করবেন কি 360 থেকে যে রেজাল্টটা এসেছে সেটা মাইনাস করে দেবেন। মাইনাস করলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% কমলে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে? 37তম বিশেষ পরীক্ষা এসেছে। তো আমি কিন্তু এই ধরনের অঙ্ক করে দিয়েছি আপনাদের ইতিপূর্বে অনেকবার। এই অঙ্কের অর্থাৎ এই 8 নম্বর অঙ্কটার অ্যান্সার কত হবে এটা আমি আপনাদের HW দিচ্ছি। এটা হচ্ছে HW নাম্বার 1। এই অঙ্কের অ্যান্সার কত হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মিনিমাম 5 থেকে 7 বার এই অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। তো আমি এই অঙ্কটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা শুরুতে করব কি, অঙ্কটা বোঝার জন্য একটা শুরুতে আয়তক্ষেত্র অঙ্কন করে নেব। তো আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের 4টা হচ্ছে আমরা নাম দিয়ে আইডেন্টিফাই করলাম, ABCD। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এই পর্যন্ত আসলাম। কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা কর্ণ কোনটা বলেন তো আয়তক্ষেত্রটার? আমরা যদি এই দিক থেকে এই দিকে একটা রেখা টানি অথবা এই দিক থেকে এই দিকে একটা রেখা টানি সেটা কর্ণ। এই কর্ণটার দৈর্ঘ্য কত বলা হচ্ছে? 15 মিটার। তাহলে আমরা লিখে দিলাম এটা হচ্ছে 15 মিটার। এই পর্যন্ত আসলাম। এবং প্রস্থ 10 মিটার। আচ্ছা বলেন তো প্রস্থ কোনটা? এইটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তার মানে এটা প্রস্থ এটা দৈর্ঘ্য। আমরা যে কোনো একদিকে নির্দেশ করি তাহলে প্রস্থ হচ্ছে 10 মিটার। তাহলে আমরা 15 মিটার পেলাম কি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আর প্রস্থ পেলাম 10 মিটার। হলে কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা বলেন তো দেখি আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা বলেন তো দেখি এখানে প্রস্থ আছে কি না? প্রস্থ আছে, 10 মিটার বলা হচ্ছে প্রস্থ, এই যে দেখেন। তাহলে আমরা 10 মিটার বসায় দিলাম। আর দৈর্ঘ্য নেই, অর্থাৎ এই যে মানটা ডিসি এর মানটা বা এবি এর মানটা যদি থাকতো আমরা মুহূর্তের মধ্যে অঙ্কটা করে ফেলতাম। তার মানে আমাদের এখানে গ্যাপ কোনটা বলেন তো দেখি? আমাদের এখানে গ্যাপ হচ্ছে এই যে দৈর্ঘ্যের জায়গাটা। তাহলে দৈর্ঘ্য যেটা হবে সেটা বের করে যদি আমরা এখানে বসাতে পারি তাহলে আমরা সঠিক উত্তর বের করতে পারবো। আচ্ছা বলেন তো দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? এই যে BCD একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এই যে দেখেন এটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাই আমরা বলতে পারি কি এই যে ত্রিভুজটা হয়েছে সমকোণী ত্রিভুজ, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য কাজ করবে। তাহলে অতিভুজের উপর স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি 15 তার উপর স্কোয়ার, যেটা হবে লম্বের উপর স্কোয়ার। তাহলে লম্ব কত? 10, 10-এর উপর স্কোয়ার প্লাস ভূমিকে আমরা x ধরে নিলাম। তাহলে x এর উপর স্কোয়ার এটা সমান হবে। তাহলে 15 15 কত? 225, আর 10 10-এ কত? 100। এই 100 এদিকে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস 100 হয়ে গেল, ইকুয়াল কত? x স্কোয়ার। খেয়াল করে দেখেন, তাহলে 225 থেকে 100 যদি আমি মাইনাস করি তাহলে 125 থাকে, ইকুয়াল কি হয়? x স্কোয়ার। এখন এই x এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা x এর মান বের করার জন্য অগ্রসর হই। আচ্ছা বলেন তো দেখি, তার মানে সুতরাং আমরা x ইকুয়াল টু কি বলতে পারি? √125। তাহলে 125কে আমাদের ভাঙায় লিখতে হবে। তাহলে আমরা একটু লসাগু করবো 125-এর। তাহলে 5 দ্বারা 5 25-এ 125, আবার 5 দ্বারা 5 5-এ 25। তাহলে আমরা যদি এখানে লিখতে পারি যে 25 গুণন 5, তাহলে ইকুয়াল কত হচ্ছে? 125। কেন 25 গুণন 5 লিখলাম? মনে রাখেন √25 মানে শুধু 5। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে √25 ইন্টু √5, এই লাইনের পরের ক্যালকুলেশন কিন্তু এটা। তাহলে বলেন তো 25 মানে 5-এর স্কোয়ার, তার মানে √25 মানে 5 √5। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। খেয়াল করে দেখেন এটা তো x ধরে নিয়েছিলাম, x এর মান আমরা কত পেলাম? 5 √5।
তাহলে 5√5 আমি এখানে বসাই দিলাম। বসায় দেওয়ার ফলশ্রুতিতে আমরা কত পেলাম বলেন তো দেখি, 5 × 10 = 50। এখানে কিন্তু দেখেন এটাও কিন্তু মিটার, তাহলে এটাও মিটার, তাহলে 5 × 10 = 50√5 আমরা বলতে পারি মিটার স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল জানতে চাচ্ছে তার মানে আমরা বলতে পারি বর্গমিটার বা স্কোয়ার মিটার। তাহলে 50√5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন সঠিক উত্তরটা ঘ নম্বরে রয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো এই জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের হচ্ছে ম্যানুয়াল অঙ্কের মতো ক্যালকুলেশন করে বের করতে হবে, এবং এই ধরনের অঙ্কের কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই, মনে রাখতে হবে। এই জন্য অবশ্যই ম্যানুয়ালি এই বিষয়গুলো আপনাদেরকে করে বের করতে হবে। ঠিক আছে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের শুরুতে যেহেতু বৃত্ত সম্পর্কিত, তাহলে আমরা কি করব, একটা বৃত্ত নিয়ে আসব। এই যে বৃত্তটা, এই বৃত্তটার সেন্টার কোনটা বলেন তো দেখি, মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিলাম, এই হচ্ছে আপনাদের এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাস, আচ্ছা ব্যাস কোনটা, ব্যাস হচ্ছে যেটা মানে হচ্ছে এক মাথা থেকে আর এক মাথায় চলে যায় এবং সেন্টারকে স্পর্শ করে বা ছেদ করে চলে যায়, সেটাই হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাস, এটাকে আমরা ব্যাস বলি। তাহলে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা বলেন তো, এই বৃত্তটার ব্যাস আমরা হচ্ছে একটা আনুমানিক ধরে নিতে পারি। তো আমরা ধরলাম যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাস হচ্ছে, আমরা কত ধরে নিতে পারি, আমরা ধরে নিতে পারি ডি ইকুয়াল টু, মানে ডিতে ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস, ডি ইকুয়াল টু যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নিতে পারি। ওকে, অথবা আমরা ব্যাসার্ধকে, অর্থাৎ এই যে এখান থেকে এই কর্নার পর্যন্ত এতটুকুকে আমরা আর ধরে নিতে পারি। তাহলে এই পুরোটা কি আর প্লাস আর, তার মানে বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাস কি, ব্যাস হচ্ছে 2r, আর ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে r। আমরা কিন্তু এইভাবে ধরে নিলাম। তো এখন আসেন এই বৃত্তের ব্যাসটাকে, অর্থাৎ এই যে 2rটা আছে, এই 2rকে যদি আমরা 3 গুণ বৃদ্ধি করি তাহলে অবশ্যই বৃত্তটা আমাদের অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা একটা বড় বৃত্ত ধরে নিলাম। এই বৃত্তটার আমরা সেন্টারকে বিবেচনা করলাম, এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র, এবং এটার ব্যাস কত হবে, ব্যাস হবে আমাদের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত। তো এই বৃত্তটার ব্যাস হচ্ছে এটা। ঠিক আছে, তো এবার আসেন, এই বৃত্তটা যেহেতু 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, মানে ব্যাসটা 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা ডি ইকুয়াল টু 3 গুণ বৃদ্ধি পেলে 3 × 2 = 6r বলতে পারি। তাহলে নিঃসন্দেহে এটা হলো D1 আর এটা হলো D2, যেহেতু দুইটা মানে একটা হলো ডায়ামিটার 1 যেটা 2r, আর এটা হলো ডায়ামিটার 2, ডায়ামিটার মানে ব্যাস, এটা হলো 6r। এখন বলা হচ্ছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr² হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে এটা হলো প্রথম বৃত্তটার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তটার ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফলে যে আর আছে, এই আর মানে কিন্তু ব্যাস অর্ধ, মনে রাখতে হবে, আর মানে ব্যাসার্ধ। তাহলে বলেন তো এই বৃত্তটার ব্যাসার্ধ কি আর, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কি হবে, অর্থাৎ 6rকে 2 দ্বারা ভাগ, যেহেতু অর্ধেক অর্ধেক, তার মানে 3r। তাহলে এটার ব্যাস অর্ধ যেহেতু 3r, তাহলে এটার ক্ষেত্রফল হবে π3r, তার উপর কি স্কোয়ার। তাহলে কত হচ্ছে, 3 × 3 = 9 r², তার মানে 9πr²। আমরা একটু সাজায় লিখলাম। আর এই বৃত্তটার কি বলেন তো দেখি, ব্যাসার্ধ কত আর, তাহলে আর এর মান তো আরই, তাই না, এই জন্য এটা πr² থেকে যাবে। তাহলে এইটার তুলনায় এইটা কত গুণ বড়, অর্থাৎ এই টোটালটা কত গুণ বড়, সেটা আমাদেরকে বের করতে বলেছে, যে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা বলেন তো, এই πr² কত গুণ হচ্ছে 9πr², নিঃসন্দেহে 9 গুণ, তার মানে আমরা বলতে পারি 9 গুণ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আসেন, এখন আমরা যদি শর্টকাট মেথড অ্যাপ্লাই করি তাহলে আমরা কিভাবে দ্রুততম সময়ে এই অঙ্কটা করে ফেলতে পারবো সেটা একটু খেয়াল করেন। তো মনে করেন শর্টকাটে আমরা বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি দেখি, কয় গুণ বৃদ্ধি, 3 গুণ, তাহলে যদি বলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, আমরা করব কি, এই 3 যেহেতু এটা 3-এর উপর স্কোয়ার করে দিব, তাহলে 3 × 3 কত, 9 গুণ, তার মানে 9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। জাস্ট এইভাবে কিন্তু আমরা শর্টকাট মেথডের সাহায্যে এই অঙ্কটা করে ফেলতে পারবো। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল 4250 বর্গমিটার এবং প্রস্থ 50 মিটার। জমিটির দৈর্ঘ্য কত? তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা। জমিটা হচ্ছে আয়তাকার, তাহলে আমরা একটা আয়তাকার জমি হচ্ছে নিলাম। নেয়ার পরে আমরা কি করব, এই জমিটার কি, জমির ক্ষেত্রফল 4250 বর্গমিটার এবং প্রস্থ 50 মিটার, তাহলে এটা হচ্ছে প্রস্থ।
আর এটা আমরা পয়রা ফলা লিখলাম প্রস্থ, আর এটা আমরা লিখলাম দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যেহেতু দেওয়া নেই, আমি এক্স ধরে নিলাম। তাহলে বলেন তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু কি বলেন তো দেখি? ক্ষেত্রফল। তাহলে আমরা কি বের করতে চাই এখান থেকে? খেয়াল করে দেখেন, জমিটির দৈর্ঘ্য কত সেটা আমরা বের করতে চাই। তার মানে আমি যেহেতু দৈর্ঘ্যের মান এক্স ধরে নিয়েছি, এক্সের মান বের করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 50। তাহলে 50 বসাই দিলাম, গুণন ক্ষেত্রফল কত? 4250। তাহলে 4250 বসাই দিলাম। তাহলে বা এক্স ইকুয়াল কি হবে বলেন তো দেখি? 4250 উপরে তাকে কত দ্বারা ভাগ? 50 দ্বারা ভাগ। তাহলে 0 0 ক্রস করে দিলাম। তার মানে এখানে খেয়াল করেন 5 দ্বারা 425কে আমরা ভাগ করব। তাহলে 5 8 40 থাকলো 2 25, 5 5 25। তাহলে কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে 85 মিটার। তার মানে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে এটা আয়তাকার ক্ষেত্রের একটা অঙ্ক। তাহলে আমরা ধরে নিলাম এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার কোনটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে ঘর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তাহলে প্রস্থ আমরা ধরে নিলাম এক্স, আর দৈর্ঘ্য কত? তাহলে এক্স প্লাস 4। আপনারা চাইলে এইদিকে এইদিকেও বসাতে পারেন, অথবা এইদিকে এইদিকেও বসাতে পারেন। মনে রাখবেন এটা আর এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা এসেছি যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার। আচ্ছা বলেন তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা ইকুয়াল আমরা বলতে পারি কি? পরিসীমা। ওকে, এটা ইকুয়াল হচ্ছে পরিসীমা। এখন আসেন, তাহলে ঘরটির পরিসীমা 32 মিটার। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 4, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এক্স। তাহলে এক্স বসালাম, পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 32, দিয়ে দিলাম আমরা 32। তাহলে 2 ইন্টু এক্স আর এক্স যোগ করলে হয় 2x প্লাস 4 ইকুয়াল হচ্ছে 32। তাহলে আমরা কি করতে পারি? বা আচ্ছা বলেন তো 2 দ্বারা 2xকে গুণ করলে কত হয়? 4x প্লাস 2 দ্বারা 4কে গুণ করলে 4 2 8 ইকুয়াল কত? 32। তাহলে বা কি দাঁড়াচ্ছে? 4x ইকুয়াল 32 থেকে 8 বাদ দিলে কত হয় আমাদের বলেন তো দেখি? 24। তাহলে 24 হচ্ছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু 24কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, তার মানে 6। তাহলে এই হচ্ছে আমাদের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটার হচ্ছে কি বের করলাম আমরা? এক্স এর মান প্রস্থ বের করলাম। খেয়াল করে দেখেন, এই যে প্রস্থ বলা হচ্ছে এক্স, আর এই যে দৈর্ঘ্য বলা হচ্ছে এক্স প্লাস 4, তাই না? তার মানে আমরা এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম 6। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে 6 এর সাথে 4 যোগ করলে কত হবে? 10। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। এখন কি চেয়েছে? ক্ষেত্রফল কত বলেন তো দেখি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? ক্ষেত্রফলের ইংরেজি তো এরিয়া, তাই না? এরিয়া ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। মনে রাখবেন দৈর্ঘ্য কত? 10, প্রস্থ কত? 6। তাহলে 6 10 কত? 60। তাহলে 60 বর্গমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এখানে মিটার রয়েছে, মিটার মিটার বর্গমিটার হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এরপর যে একটু বলি, যারা চ্যানেলে নতুন, আমি আরও একবার বলেছি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ঠিক আছে? স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? বিবিএস এর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে 2020-এ এসেছে। তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, এই অঙ্কটা অবশ্যই আপনারা করবেন। করার পর অ্যান্সারটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা আপনাদের HW2 দিচ্ছি আমি। ওকে, এর আগে একটা HW1 দিয়েছিলাম, এটা হচ্ছে HW2। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো আমরা একটা বর্গক্ষেত্র যদি অঙ্কন করি, তো আনুমানিক ধরেন এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। মনে রাখবেন বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। বাহু কোনগুলো? এই যে একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু। তো আমরা যদি বাহুগুলোকে এ ধরে নিই, এটাও এ, এটাও এ, এটাও এ, মনে রাখবেন। তাহলে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। মানে এটা হলো ধরেন প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এ আর এ গুণ করলে কি হয়? এ স্কয়ার। তাহলে অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল রাখেন যে বর্গক্ষেত্রের
ক্ষেত্রফলের সূত্র বা এরিয়ার সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু এক বাহুর উপর স্কোয়ার, এটা মনে রাখতে হবে আপনাদের। তাহলে ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই যে দেখেন 10, তাহলে 10-এর উপর যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে 10 গুণ করলে 10 × 100, তাহলে এটা যেহেতু সেন্টিমিটার আছে তার মানে আমাদের হবে 100 বর্গ সেন্টিমিটার বা 100 বর্গ সেমি। ঠিক আছে, কোথায় রয়েছে অ্যান্সারটা, এই যে দেখেন এখানে কিন্তু শুধু সেমি, এই জন্য কিন্তু এই অ্যান্সারটা অনেকে দাগাতে পারে, অ্যান্সার এটা কিন্তু রং, এটা হচ্ছে সঠিক উত্তর। কেন, কারণ হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার ক্ষেত্রফলের সময় বর্গ সেন্টিমিটার হয়। মনে রাখবেন পরিসীমার সময় কিন্তু শুধু সেমি, দৈর্ঘ্য বের করতে বললে শুধু সেমি, প্রস্থ বের করতে বললে শুধু সেমি, কিন্তু যদি ক্ষেত্রফল বের করতে বলে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হচ্ছে তার মানে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হয়, বর্গ সেন্টিমিটার, মনে রাখতে হবে। এই জন্য 100 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন, আর হচ্ছে মানে খারাপ লাগলে সেটাও লিখে জানাবেন, ভালো মন্দ দুটোই লাগতে পারে। আর আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান বা শিখতে চান, মনে রাখবেন তারাই কেবল আমার কাছে পড়বেন যারা আমার কথাগুলো বুঝতে পারছেন, অঙ্কগুলো আমি যে করে দিচ্ছি সেগুলোতে আপনারা মোটামুটি একটা ভালো লাগা আপনাদের কাজ করছে, তারাই কেবল আমার কোর্সে জয়েন করবেন, আদারওয়াইজ অন্য কারো জয়েন করার প্রয়োজন নেই। ঠিক আছে, কোর্স ফি মাত্র 510 টাকা, 510 টাকায় পুরো কোর্স আপনারা পেয়ে যাবেন এবং লাইভ ক্লাস হবে এবং হিউজ পরিমাণে ক্লাস আমার কিন্তু প্রত্যেকটা ব্যাচেই আমি নিয়ে থাকি। নাম্বারটা দিয়ে দিচ্ছি 01642702760, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো এবং নর্মাল কল আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।